আজ একজন চমৎকার মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ হবে, যিনি বইয়ের জগতে নতুন একটি ধারার প্রচলন করেছেন, আর তা হলো প্যারাসাইকোলজি। এবং তিনি প্রথম বাংলা একাডেমি থেকে সায়েন্স ফিকশনে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন। যে মানুষটির অন্য একটি পেশা আছে, তিনি মূলত একজন পুলিশের এডিশনাল ডিআইজি, এবং তার থেকেও বড় কথা পাঠক, লেখক এবং সাধারণ মানুষের কাছে তিনি অনেক বেশি পরিচিত একজন প্যারাসাইকোলজির লেখক হিসেবে। এবং তিনি সায়েন্স ফিকশন লেখেন, ভূতের গল্প লেখেন, এবং তার বহুমাত্রিক লেখা আছে। দর্শক, সেই বহুমাত্রিক লেখকের সঙ্গে আজ আড্ডা দেব বিকাশ নিবেদিত লেখকের সাথে বইমেলায়। তিনি SM মোস্তাক আহমেদ। থ্যাংক ইউ। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি ইনশাআল্লাহ। অনেকদিন পর আবার দেখা। আচ্ছা, আগে ভক্তদেরকে সময় দিন, তারপর আমি থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ হ্যাঁ, এই সময়টুকু এবার আমাকে এবং আমাদের যারা দর্শকরা আছেন তাদেরকে দিতে হবে। তবে একটা জিনিস আমার খুব অদ্ভুত লাগে, যখন আসলে এই যে প্যারাসাইকোলজি, সবাই তো আমরা সায়েন্স ফিকশন পড়েছি ছোটোবেলাতে, মোহাম্মদ জাফর ইকবাল স্যারের বা অন্যান্যদের, কিন্তু আপনি একটা নতুন ধারার মানে কি বলবো সবার সামনে নিয়ে এসেছেন, সেটা হচ্ছে প্যারাসাইকোলজি। মূল কারণটা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে প্যারাসাইকোলজি এমন একটা বিষয় যেটা খুব ইন্টারেস্টিং, বাট কখনো এই বিষয়ে আমাদের দেশে এতটা লেখা হয়নি। এই চিন্তা ভাবনা থেকেই প্রথম আমি আসলে প্যারাসাইকোলজি লেখা শুরু করি। প্রথম যে বই লিখেছিলাম সেটার নাম ছিল অপূর্ণতা, থার্ড বই হিসেবে ছাপানো হয়। তখন ভাবলাম একটা রোমান্টিক বই ছাপাবো, কী দরকার, একটু অন্যরকম করি। ওই থেকে বইটা প্যারাসাইকোলজি বই হয়ে যায়। এবং বইটা ছাপানোর আগে আমরা অনেক চিন্তা করছি যে বইটা আসলে চলবে কিনা। অবিশ্বাস্য হলেও সত্যি, এখন প্যারাসাইকোলজি সবচেয়ে ভালো চলছে এবং পাঠক খুব চমৎকারভাবে গ্রহণ করেছে। এবার একটু মেলায় হাঁটি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মেলাতে আসলে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে যে একটু ঘুরে বেড়াতে, এত রঙিন সব মানুষ, এবং ভালো লাগাটা অন্যরকম। এবার তো মার্চে বইমেলা, এবং প্রথমবারের মতো এরকম আমরা পেলাম। তো মেলার পরিসরে মানে আজকে কততম দিন এলেন আপনি? আমি বোধহয় আজকে অষ্টম কিংবা নবম দিন। আসলে মাঝখানে 15 দিন আমি দেশের বাইরে ছিলাম, এরকম কখনোই হয়নি, বাট আমার প্রফেশনাল কারণে আমাকে যেতে হয়েছে। আপনার বইয়ের প্রথম পাঠককে, মানে যে কোনো বই লেখার পরে কে সবার আগে পড়ে? আসলে প্রথম পাঠক তো ওভাবে বলা যায় না, বাট আমি আমার ছোট ভাইকে পড়তে দিয়েছিলাম এবং সে খুব একাগ্রতা, মানে খুব মন দিয়ে বইটা পড়েছিল। আমি যখন শেষ দিকে, আমার মনে আছে আমি দরজার ফাঁক দিয়ে দেখছিলাম, কারণ এটা লেখকের একটা, আমি বলবো যে মনের টান, আসলে রিয়াকশনটা কেমন দেখার জন্য, এবং দেখছিলাম যে আসলে সে ইমোশনাল হয়ে গিয়েছে। এবং তখন আমার মনে হয়েছে যে না, আমি তার হৃদয়কে টাচ করতে পেরেছি এবং আমার এগিয়ে যাওয়া উচিত। তারপর থেকে কিন্তু আমি এগিয়ে যাই। আপনার ভাবি জকি 2004 সালে প্রকাশিত প্রথম বই, এবং 2022-এ আমরা দাঁড়িয়ে আছি। এই পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা 115টি। আর এবারে বইমেলা এসেছে 5টি বই। 5টি বই নিয়ে যদি একটু জানতে চাই, তাহলে পাঠক সারা কিরকম? 5টি বই হচ্ছে যে আসলে মানে স্ট্রাকচারাল ফর্মে আমরা লিখি, যেমন প্যারাসাইকোলজি 2টি বই আসছে, এরপরে সায়েন্স ফিকশন 1টি বই আসছে, একটি আসছে হচ্ছে ছোটদের গোয়েন্দা সিরিজ শিশিলিন, অনেক পাঠক। আর যেহেতু এবার আমাদের স্বাধীনতার 50 বছর, আগেই একটা ধারণা ছিল যে মুক্তিযুদ্ধের উপর একটি বই লিখবো, এই জন্য গেরিলা বাবুল নামে ছোটদের জন্য একটি মুক্তিযুদ্ধের উপন্যাস লিখেছি। এত ব্যস্ততা, এই ব্যস্ততার মাঝে মানে বই লেখার সময়টা কখন বের করেন সেটা শুনবো, তার আগে একটা তথ্য দিতে চাই। আমাদের এই অমর একুশে গ্রন্থ মেলায় বিকাশের 5টি বই সংগ্রহ কেন্দ্র আছে, যেটাকে আমরা বলি বই ডোনেশন বুথ, এবং যেখানে আসলে বই ডোনেট করা যায়। যারা অসহায় কিংবা সুবিধা বঞ্চিত এবং বই কিনে পড়ার সামর্থ্য রাখে না, তারা আসলে এখান থেকে বই নিয়ে পড়তে পারবে। তো আমি চাচ্ছিলাম যে আমরা দুজন মিলে এখন তাহলে একটু গিয়ে কিছু বই ডোনেট করি। চমৎকার উদ্যোগ, অবশ্যই অবশ্যই অবশ্যই। এটা আমি জানতাম না, জেনে খুব ভালো লাগলো যে আসলে যারা বই কিনতে পারছে না তারা এসে বই পাচ্ছে ফ্রি, এবং তারা পড়তে পারছে। এই হলো আমাদের বিকাশের বই সংগ্রহ কেন্দ্র। চমৎকার, আমি জানাই ছিল না। যে কেউ বই নিতে পারবে এখান থেকে? হ্যাঁ, যে কেউ, মানে আমরা যে কেউ বই দিতে পারবে, পুরনো বই কিংবা নতুন বই। আপনি একটু এগিয়ে আসুন, এই নিন।
1 2 3 4 5টি বই মোস্তাক আহমেদের, লিখে রাখুন। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। এস এম মোস্তাক আহমেদ। বাহ, 5টি বই একেবারে পুরো একটি তাক ভরে গেল। উদ্যোগের এই বিষয়ে আসলে কি বলবেন? কারণ বিকাশ এরকম একটি উদ্যোগ নিয়েছে। অত্যন্ত প্রশংসনীয়। আমি বলবো শুধু এটা বইমেলা কেন্দ্রিক না, সারা বছরই থাকা উচিত এবং উপজেলা কেন্দ্রিক ছড়িয়ে দেওয়া উচিত। সবাই মিলে যদি এমন একটা উদ্যোগ নেওয়া হয়, আমার মনে হয় আমাদের পাঠকের সংখ্যা অনেক অনেক বাড়বে একেবারে, এবং সবাইকে বই পড়তে উদ্বুদ্ধও করা যাবে। একই সাথে অপরাধও কমে আসবে। সবাই যেন বইয়ের মধ্যে যত বই পড়বে ততই কিন্তু তার, আমি বলবো যে সৃষ্টিশীলতা, সৃজনশীলতার যে আপনার চিন্তা ভাবনাগুলো বাড়বে এবং অন্যান্য চিন্তা ভাবনা কমে যাবে। আসলেই তাই, কারণ বই সবসময় মানুষের জ্ঞানের ভান্ডারকে বৃদ্ধি করে, মানসিকতার বিকাশ ঘটায়। আমি একটু দর্শকদেরকে বলতে চাই, দর্শক, অমর একুশে গ্রন্থমেলায় 5টি ডোনেশন বুথ আছে বিকাশের, এবং যেখানে আপনারা বই ডোনেট করতে পারেন। নতুন বই কিনে কিংবা পুরনো বই যদি বাড়িতে থাকে যেগুলো পড়া হয়ে গেছে, সেই বইগুলো কিন্তু আপনারা ডোনেট করতে পারেন। আমরা ধর একটু সামনের দিকে আগাই, দেখি কোথাও বসা যায় কিনা। এত ব্যস্ততার মাঝেও বই লেখেন, এটা তো আসলে পাঠকের ভালোবাসায় আপনাকে অনুপ্রাণিত করে। হ্যাঁ, লেখকের জন্য পাঠকের ভালোবাসাটাই সবচেয়ে বড় সম্পদ এবং সবচেয়ে বড় অনুপ্রেরণা হচ্ছে পাঠকের ভালোবাসা। প্লিজ। নক্ষত্রের রাজার বাগ, যেটা নিয়ে সিনেমা নির্মাণ হবার কথা এবং সম্ভবত বাংলাদেশের সবচেয়ে বড় বা বিগ বাজেটের সিনেমা সেটা হবে, সেই নক্ষত্রের রাজার বাগ কতটুকু এগোলো? আমরা আসলে এটা নিয়ে অনেক একটা প্ল্যান করেছিলাম করোনার আগেই, বাট এই করোনার জন্য অনেকটাই থমকে গিয়েছে। যে স্বাধীনতা 50 বছর উপলক্ষে একটা ভালো একটা কাজ হবে আমাদের দেশে। তো যেহেতু এখনও করোনার প্রকোপটা আছে, বাট আমরা কাজ শুরু করেছি। আশা করছি যে এটা একটা অনন্য সুন্দর একটা সিনেমা আমরা তৈরি করতে পারবো আমাদের বাংলাদেশে। এটা তৈরি করার আগে যেহেতু পরিচালক আপনি নিজে, আপনি ডিরেকশন দেবেন, অন্য কোনো কাজ আগে একটু করে নিজের হাতটাকে একটু ঝালিয়ে নিতে চান কিনা? এটা ঠিকই বলেছেন। আসলে একেবারে একটু এক্সপিরিয়েন্স না থাকলে ডিফিকাল্ট হয়ে যায়। তো যেটা হচ্ছে যে আগে আমরা ডকুমেন্টারি করেছি, এখন নাটকও করেছি। তো এখন চিন্তা করছি যে মাঝখানে আরেকটা ফিল্ম যেটা মুক্তিযুদ্ধ রিলেটেড, এরকম আসলে ছোটো আকারে করে ফেলা যায় কিনা। কারণ এখানে যদি পিরিয়ডিক মুভি 1971 সালকে নিয়ে আসতে হবে, অনেক কাজ করতে হবে এবং একটা সিনেমাকে ওইভাবে উপস্থাপনা করতে হলে ওই কাজ দরকার হয়। এরকম একটা প্রি প্রোডাকশন লেভেলের একটা কাজের চিন্তা ভাবনা আমরা করছি, বাট এটা আসলে ফুল ফ্লেজে থাকবে। মানে গল্প কি আপনার? সেটা আমরা গেরিলা বাবুল একটা আমার নিজের একটা বই, সেই বইটাকে আমরা চিত্রায়ন করার চেষ্টা, মানে পরিকল্পনাটা আছে এখন। ভাবির সঙ্গে আপনার পথ চলার যে গল্প, সেটা খুব ইন্টারেস্টিং এবং খুবই মজার। আমি একটু আজকের দর্শকদেরকে শোনাতে চাই। আমি ইউনিভার্সিটিতে পড়তাম, সোয়াক ইউনিভার্সিটিতে পড়তাম। সেখান থেকে পরিচয় থেকে আমরা 6 বছরের প্রেম, তারপর হচ্ছে যে পরিণয়, এবং এখন সংসার চলছে এবং খুব সুন্দর। আমরা অত্যন্ত সুখী। কবিতা লেখার চেষ্টা কখনো করেন কিনা? না, একদম পারফেক্ট যেটা কবিতা সেটা আসলে হয়ে ওঠে না, এখন পর্যন্ত নেই। বাট যেমন হয়তো বইয়ের মধ্যে ছোটো 2-3টা লাইন লাগে অথবা ব্যবহার হয়, সেরকম হয়তো চেষ্টা করি। বাট আমার কাছে কবিতা লেখাকে অত্যন্ত কঠিন মনে হয় এবং পরিপূর্ণভাবে আসলে চেষ্টা করা হয় না। এটা আপনার অনেকগুলো সত্তা, আপনি যেহেতু মানে আমাদের এমন একটা জায়গায় আপনি কাজ করেন যেটা আসলে আমরা জানি সবাই যে এই জায়গায় থেকে অনেক কিছু হয়তো করা যায় না, অনেক বাধ্যবাধকতা থাকে। যখন কল আসে বা যখন ডাক আসে তখনই ছুটে যেতে হয় সকল মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য। সেই জায়গার বাইরে গিয়ে একজন লেখক আপনি, একজন উপন্যাসিক আপনি, একই সঙ্গে আপনি একজন ডিরেক্টরও হবেন সামনে, যেহেতু আপনার একটা বড় পরিকল্পনা আছে। আর কি হতে চায় মোস্তাক আহমেদ? আমার কাছে যেটা মনে হয়, আমার যে চাকরির বাকি 12-13 বছর আছে, যদি করতে পারি ইজ ভেরি ফাইন। পাশাপাশি লেখক সত্তাটাকেই বড় সত্তা মনে হয়। আর পাশাপাশি বছরে একটা যদি সিনেমা করতে পারি, তৈরি করতে পারি, আই এম ভেরি মাচ হ্যাপি এবং এভাবেই জীবনটা আসলে পার করে দিতে চাই। তাহলে যখন অবসরে যাবেন তখন মূল ফোকাসটা কি লেখালেখিতে থাকবে নাকি সিনেমা নির্মাণে থাকবে? না, লেখালেখি, একদম ফুল লেখালেখি এবং বছরে হয়তো সুন্দর একটা সিনেমা যেটা আমরা ফিল করি দেখতে চাই, এ ধরনের একটা সিনেমা। বাংলা একাডেমি পুরস্কার যখন পেলেন, তারপর আসলে লেখার প্রতি আকাঙ্ক্ষা কতটা বাড়িয়ে দিয়েছিল? সবচেয়ে যে ভালো লাগাটা ছিল যে আমাদের কাছে, যেহেতু আমি বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটির প্রেসিডেন্ট, সভাপতি, এবং সায়েন্স ফিকশন আমি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছি, যেটা মানে প্রথম বাংলাদেশে প্রথমবারের মতো। প্রথম। আমার সবচেয়ে ভালো লাগাটা ছিল যে বাংলা একাডেমি সায়েন্স ফিকশনকে সাহিত্য হিসাবে অনুমোদন দিয়েছে। এটা কিন্তু আসলে অনন্য অর্জন। আমি অভিনন্দন জানাতে চাই বাংলা একাডেমিকে যে তারা এই ধরনের একটা সাহসী একটা পদক্ষেপ নিয়েছে, এবং আমি সৌভাগ্যবান যে আমি হয়তো বাংলা একাডেমি এই বিষয়ে পেয়ে গিয়েছে। সো এই প্রাপ্তিটা ছিল অনেক 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 আনন্দের আর অনুপ্রেরণামূলক। অবশ্যই বলেছি, এবং লেখালেখি আগেও করতাম, এখনও করছি, সামনেও করব। আগামী বছর কয়টি বই প্রকাশ করার ইচ্ছে?
আমরা এরকম 5 থেকে 6টি করি, 4-5টি, কারণ আমাকে প্যারাসাইকোলজি একটা লিখতে হয়, গোয়েন্দা একটা লিখতে হয়, ভৌতিক একটা লিখতে হয়, সায়েন্স ফিকশন একটা লিখতে হয়, মানে সব সিসিলিন ধরনের একটা লিখতে হয়। পাঠককে খুশি রাখার একটা প্রচেষ্টা যেন তারা মনোক্ষুণ্ণ না হয়। আমরা 5টা-6টা জার্নাতে লিখি, তার মধ্যেই প্রতি বছর একটা করে বই আসে পড়তে থাকে, এভাবেই প্ল্যানিং হয় এবং এভাবেই আমরা কাজ করে যাচ্ছি। এবার আমি আপনার পছন্দের একটি বই আপনাকে উপহার দিতে চাই। কোন স্টলে যেতে চান এবং কি বই নিতে চাচ্ছেন? আমি চল কোথাও যে হয়তো দেখি। আশেপাশে তো বাংলা প্রকাশ আছে অনন্যা, পাঠক সমাবেশ, কথা প্রকাশ, কোনটায় যাব? কথা প্রকাশে যে হয়তো অনন্যাতে যাই। অনন্যাতে যাই তাহলে। অনন্যাতে যাই। কোন বইটি নেবেন? একটা নিয়ে নিই তাহলে, এখান থেকে যেগুলো দেখা যাচ্ছে। দেশ ও দেশ বইটা নেই। হ্যাঁ হ্যাঁ, দেশ দেশান্তরে। ঠিক আছে। দেখো, সুন্দর একটি বই না? আচ্ছা, থ্যাংক ইউ। এটা একটু প্যাক করে দিন। আর আমি তো বিকাশে পে করব। কোথায়? কত? 375। থ্যাংক ইউ। ডান। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য, এবং এত ব্যস্ততার মাঝেও ভক্তদেরকে সময় না দিয়ে আজকে আপনি এবং আমাদের দর্শকদেরকে সময় দিয়েছেন। তোমাকেও ধন্যবাদ, খুব ভালো লাগলো, এবং ধন্যবাদ RTVকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। থ্যাংক ইউ। অনেক ভালো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। দর্শক, আজকের মতো তো বিদায় নিতে হচ্ছে বিকাশ নিবেদিত লেখকের সাথে বইমেলা থেকে। আগামীকাল আবার একই সময়ে একজন ভালোবাসার নতুন লেখককে নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই বিকাশের বই ডোনেশন বুথে বই ডোনেট করতে একেবারেই ভুলবেন না।